হ্যালো এভরিওয়ান, আজকে একটা ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা ক্লাস 11 স্টুডেন্ট যারা আছো তাদের বিরাট ইম্পর্টেন্ট একটা এখান থেকে পড়ে। ক্লাস 9-এ আছে এমন একটা চ্যাপ্টার, ডিপ্লোমা ফার্স্ট ইয়ার যারা দিবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। এর ওয়ান শট ভিডিও মানে একটা ভিডিওতে ছোট ছোট করে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে, এরকম একটা ভিডিও। এটাই হচ্ছে আজকের ভিডিও। মূল বিষয়গুলো কী কী থাকছে সেটা একটু আলোচনা করা যায়। প্রথম দেখো যেটা থাকছে সেটা হচ্ছে 1 নম্বরে থাকছে ঘর্ষণ বা ফ্রিকশন কাকে বলে, নাম্বার 1। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে ঘর্ষণের সূত্রাবলী। স্থির ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে, সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন কাকে বলে, আর একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন বা চল ঘর্ষণ কাকে বলে। এই টোটাল বিষয়গুলো নিয়ে একটু ছোট কনসেপ্ট ক্লিয়ার করব। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঘর্ষণ কোণ কাকে বলে, ঘর্ষণ কোণ যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এর একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, ব্যাস শর্টকাট। 3 নম্বর যেটা সেটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। স্থিতিকোণ বা বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে একটা। 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে দেখাও যে ঘর্ষণ কোণ এবং বিরাম কোণ পরস্পর সমান, অর্থাৎ ঘর্ষণ কোণকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, কী করে হয় আমি একটু পরেই বলছি। আর আমাদের রিপোজ অ্যাঙ্গেল যেটাকে বলেছে বিরাম কোণ বা রেস্ট অ্যাঙ্গেল, সেটা থিটা দিয়ে ডিনোট করা হয়। এটাই দেখাতে হবে যে ঘর্ষণ কোণ আর বিরাম কোণ দুটো সমান, অর্থাৎ ল্যামডা সমান থিটা। 5 নম্বর যেটা এটাই আজকে লাস্টে থাকছে সেটা হচ্ছে নততল বরাবর গতিশীল একটা বস্তুর ত্বরণের রাশিমালা। তাহলে এখান থেকে এমসিকিউ তো পড়বে, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়বে। তাহলে এই টোটাল বিষয়টা নিয়ে একটা ওয়ান শট ভিডিও আজকের ভিডিও। নততল মানে কি, একটু আনত যে তলটা, মানে ভূমির সঙ্গে সামান্য কোণ করে যে তল। তল কত রকম হয়, এটাকে কি বলি, অনুভূমিক তল, মনে পড়ছে? অনুভূমিক মানে ভূমির সঙ্গে সমান্তরাল। এটা যদি সারফেস হয় তাহলে ভূমির সঙ্গে সমান্তরাল যে তল সেটা বলছে অনুভূমিক তল। আর কি হয়, আরেকটা হচ্ছে লম্ব তল, এই যে উলম্ব তল, এটাকে বলা হয় না, এটা হচ্ছে উলম্ব তল। তাহলে এটা হচ্ছে অনুভূমিক তল, এটা অনুভূমিক তল, এটা উলম্ব তল। নততল কাকে বলে, বলছে ভূমির সঙ্গে সামান্য কোণ করে যদি কোনো তল থাকে, এই যে দেখো এটা যদি ভূমি হয়, এটা যদি বেস বা ভূমি, এটা মনে করে বেস বা ভূমি, বলছে এর সঙ্গে যদি কোনো একটা তল সামান্য কোণ করে থাকে তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এইরকম কোণ মানে সূক্ষ্ম কোণ, মনে রাখো। তাহলে ভূমির সঙ্গে যে কোনো একটা কোণ করে যদি থাকে এবং সেই কোণের ভ্যালুটা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ তলটাকে তখন বলবো নততল। তাহলে এই তলটাকে বলছি নততল। নততল মানে ভূমির সঙ্গে আনত একটা তল, মানে ভূমির সঙ্গে এটা যদি ভূমি হয় তাহলে এটা মনে করো ভূমি, তাহলে এটা একটা তল, তাহলে এই তলটা যে কোনো একটা কোণ করে থাকবে, অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি। 90 ডিগ্রির সঙ্গে সমান হয়ে গেলে কী হবে, তখন সেটা বলবো উলম্ব তল। আর ভূমির সঙ্গে সমান্তরাল হলে তাকে বলছে আমাদের অনুভূমিক তল। তাহলে এটা অনুভূমিক তল, এটা উলম্ব তল, এটা নততল। নততল মানে ভূমির সঙ্গে সামান্য একটু কোণ করে যে তল, সেই তলগুলোকে আমরা নততল হিসাবে দেখি। তাহলে এই টোটাল বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথম যেটা যাব সেটা যে ঘর্ষণ বা ফ্রিকশন কাকে বলে, সেটা একটু হালকা করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো যে ফ্রিকশন কাকে বলে, ঘর্ষণ কাকে বলে, শর্টকাটভাবে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এখানে একটা বস্তুকে রেখে দিয়েছি, এখানে একটা বস্তু রেখেছি, ঠিক আছে? তাহলে এটা একটা তল মানে অনুভূমি, মানে এটা ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ এটা, যেটাকে আমি বি দিয়ে ডিনোট করছি। আর এই ভূপৃষ্ঠের মধ্যে একটা বস্তু রেখেছি যেটা এ হচ্ছে বস্তু। তাহলে ভূপৃষ্ঠের উপর একটা বস্তু রেখেছি, এ বস্তু। এখন এই বস্তুটাকে আমি কী করলাম, মনে করো সিম্পল বলছি, এইটা মনে করো একটা 5 কেজি বাটখারা, ঠিক আছে, 5 কিলো পোড়েন, সেটা এটা মনে করো ভূপৃষ্ঠ। এরপর আমি রাখলাম 5 কেজি বাটখারাটাকে আমি বল প্রয়োগ করছি। সামান্য বল প্রয়োগ করার ফলে পোড়েনটা কি গতিশীল হবে? তোমরা বাড়িতে করে দেখবে, গতিশীল হবে না। আরও বেশি বল প্রয়োগ করলে গতিশীল হলো না, আরও বেশি প্রয়োগ করলে গতিশীল হলো না, অনেক বেশি বল প্রয়োগ করার পরে সে গতিশীল হবে। কিন্তু সামান্য করে যদি ঠেলি তাহলে এই 5 কেজি বাটখারাটাকে তুমি সহজে গতিশীল করতে পারবে না। এই দিকে এবার ছবিটার দিকে চলে আসো। মনে করো এটা হচ্ছে 5 কিলো বাটখারা, এটা ভূপৃষ্ঠ। তাহলে বাটখারা কোথায় রাখা আছে, ভূপৃষ্ঠের উপর, মানে বাটখারার যে নিচের তলটা সেটা ভূপৃষ্ঠের তলের সঙ্গে সংস্পর্শে আছে। আচ্ছা, এবার বাটখারাটাকে তুমি মনে করো বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে, মনে করো 20 নিউটন বল প্রয়োগ করছো। দেখলে যে বাটখারাটা গতিশীল হলো না। নিউটনের ফার্স্ট ল কী বলছে, নিউটনের প্রথম সূত্র কী বলছে, বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত যদি না হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। অর্থাৎ একটু যদি আমি এটাকে প্র্যাকটিক্যাল ভেবে দেখাই, নিউটনের ফার্স্ট ল কী বলছে, এটা একটা বস্তু, এটা ভূপৃষ্ঠ, এটা 5 কারের বাটখারা এখানে রেখে দিয়েছি। বলছে যে এই যে বস্তুটা রাখলে
এর উপর বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, মানে বাইরে থেকে এর উপর যদি বল প্রযুক্ত না হয়, তাহলে এ চিরকাল স্থির থাকবে। আর যদি বল প্রযুক্ত হয় তাহলে এ কিন্তু গতিশীল হয়ে যাবে। তাহলে একটা 5 কিলো বাটখারাকে যদি ভূপৃষ্ঠের উপর রেখে আমি বল প্রয়োগ করি, তাহলে কম বল প্রয়োগ করলে কি গতিশীল হলো না? তাহলে নিউটনের প্রথম সূত্রটা কি লঙ্ঘিত হলো? হয়নি। কি হলো? একটাই জিনিস দেখো, তুমি কত বল প্রয়োগ করলে, মনে করো এর উপর আমি 20 নিউটন বল প্রয়োগ করেছি, এ কিন্তু গতিশীল হয়নি। তার মানে কি না, আমি যেদিকে 20 নিউটন বল প্রয়োগ করছি, বস্তুর উপর একই সময়ে 20 নিউটন বলই আমার বিপরীত দিকে ক্রিয়া করছে, তবে এর মধ্যে লব্ধি বলটা 0 হচ্ছে। নিউটনের ফার্স্ট লটা এটাই ছিল যে কোনো স্থিতিশীল বস্তু বা গতিশীল বস্তুর উপর লব্ধি বলটা যদি 0 হয়, তাহলে এ গতিশীল অবস্থা বা স্থিতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বলছে কি, নিউটনের ফার্স্ট লটা এটাই বলেছিল যে বাহ্যিক লব্ধি বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। বিষয়টা ক্লিয়ার? এবার ছবিটার দিকে দেখো, মনে করো তুমি এটা 5 কিলো বাটখারা ভূপৃষ্ঠ উপর রাখা আছে, 20 নিউটন বল প্রয়োগ করলে দেখা গেল যে বাটখারাটা গতিশীল হলো না। এটার মানে কি, বাটখারাটা কখন গতিশীল হয়নি? গতিশীল হলো না কেন? নিশ্চয়ই বাটখারাটার উপর লব্ধি বলটা 0, মানে এর উপর মোট লব্ধি বলটা নেট বল, বা লব্ধি বলটাকে বলা আছে নেট বল। এই নেট বল বা লব্ধি বলটা এর উপর 0। কী করে 0 হতে পারে? বলছে তুমি বল প্রয়োগ করছো কোন দিকে? এই বরাবর, সেটাকে যদি প্লাস ধরো, নিশ্চয়ই বস্তুর উপর একই সময়ে একটা বিপরীত অভিমুখে বল কাজ করছে, যেটা হচ্ছে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো তার বিপরীত অভিমুখে সমপরিমাণ একটা বল কাজ করছে। তাহলে মনে করো আমি বল প্রয়োগ করছি 20 নিউটন, বস্তুটার উপর একই সময়ে একই সঙ্গে 20 নিউটন একটা বল কাজ করলো বিপরীত অভিমুখে, আমি যেদিকে প্রয়োগ করছি তার বিপরীত অভিমুখে। তাহলে এর উপর নিট বল কত? এইদিকে +20, এইদিকে -20। এই +20 নিউটন আর -20 নিউটন কত হলো না 0, কেটে যাবে। তাহলে এর উপর নিট বল কত না 0। এই যে 20 নিউটন মাইনাস, অর্থাৎ আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম বস্তুর উপর সমপরিমাণ বল আমার দিকে ক্রিয়াশীল হলো। এই ক্রিয়াশীল বলটাই হচ্ছে আমাদের ফ্রিকশন বা ঘর্ষণ। অর্থাৎ কোনো বস্তুকে যদি গতিশীল করতে চাই বাহ্যিক বল প্রয়োগ করে, তাহলে বস্তুটার তল এবং বস্তুটা যে তলে রাখা হয়েছে ভূপৃষ্ঠ, এই দুটো তলের মধ্যে একটা বল কাজ করে, যে বলটা বস্তুকে আমি গতিশীল করতে চাইলেও গতিশীল হতে বাধা দেয়। এই যে বলটা বিপরীত অভিমুখে ক্রিয়াশীল এই বলটা হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশন। তাহলে ঘর্ষণ বলের ডেফিনেশনটা কী হবে সেটা একটু দেখে নাও। বলছে দুটো স্পর্শতলের আপেক্ষিক গতির বিরুদ্ধে। আপেক্ষিক গতি কাকে বলে? বলছে একটা সাপেক্ষে অপরের গতিটাকে বলা হচ্ছে আপেক্ষিক গতি। মানে একটা তল আর একটা তল, মনে করো একটা তল একসঙ্গে রাখা আছে। বলছে এই তলটাকে ফিক্স রেখে যদি এটাকে গতিশীল করতে চাই, তাহলে একটা সাপেক্ষে অপরের গতিবেগটাকে বলা হচ্ছে ওদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে দুটো স্পর্শতলের আপেক্ষিক গতির বিরুদ্ধে বস্তুটা এবং ভূপৃষ্ঠ যেখানে স্পর্শ করেছে, এই স্পর্শতলের আপেক্ষিক গতির বিরুদ্ধে স্পর্শতলের সমান্তরালে, মানে ঘর্ষণ বল কোন দিয়ে কাজ করে সবসময়? এই যে স্পর্শ করেছে এই স্পর্শতলের সমান্তরালে, সমান্তরাল মানে এটা, সমান্তরাল মানে এটা, স্পর্শতলের সমান্তরালে বা স্পর্শক বরাবর, মানে সমান্তরাল মানে এই স্পর্শক বরাবর ঘর্ষণ বল স্পর্শক বরাবর কাজ করে এবং স্পর্শক বল সমান্তরালে ক্রিয়াশীল যে বল সেই বলটাকে বলছে ঘর্ষণ বল। বিষয়টা ক্লিয়ার? আরেকবার ভালো করে হয়ে যাক ডেফিনেশনটা। দুটো স্পর্শতলের আপেক্ষিক গতির বিরুদ্ধে স্পর্শের তলের সমান্তরালে স্পর্শক বরাবর ক্রিয়াশীল যে বল সেই বলটাকে বলছে ঘর্ষণ বল বা ফ্রিকশন। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এই হচ্ছে আমাদের ফ্রিকশন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ঘর্ষণের সূত্র। এটা জানার আগে তোমরা একটু জেনে নাও যে স্থির ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে। মনে করো যে আমি একে 20 নিউটন বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বল বিপরীত দিকে 20 নিউটন প্রয়োগ হলো, যার ফলে বস্তুটা গতিশীল হলো না। এখন 20 থেকে যদি আমি সামান্য পরিমাণ বাড়িয়ে দিই, মনে করো 20 ছিল, তাহলে 20 পর্যন্ত আমার কিছু হলো না। একটা জিনিস দেখো, এখানে মনে করো আমি 1 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে ঘর্ষণ বল 1 নিউটন বিপরীত অভিমুখে আমার দিকে ক্রিয়া করছে, যার ফলে এটা প্লাস যদি হয় ঘর্ষণ বল কী হবে মাইনাস, আমি প্রয়োগ করছি এইদিকে, এটা প্লাস, ঘর্ষণ বল আমার বিপরীত প্রয়োগ করছে, তাহলে আমি 1 দিলে ঘর্ষণ বল 1। আমি যদি এখানে 2 নিউটন প্রয়োগ করি তখন বস্তু গতিশীল হলো না। তার মানে কি, আমি 2 নিউটন বল প্রয়োগ করছি, ঘর্ষণ বল সেটা আমার বিপরীতে 2 নিউটন বলই প্রয়োগ করছে।
আমি যদি এখানে 3 করি, এইভাবে যদি এখানেও ঘর্ষণ বলটা কত হবে 3 হবে, তখনও গতিশীল হলো না। এখন এইরকম প্রয়োগ করতে করতে মনে করো দেখা গেল যে আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, তখনও বস্তু গতিশীল হয়নি। তার মানে কি, আমি 10 নিউটন বল যেদিকে প্রয়োগ করছি ঘর্ষণ বল 10 নিউটন আমার বিপরীতে প্রযুক্ত হচ্ছে, যার ফলে এদের উপর লব্ধি বলটা কত হচ্ছে না +10 এইদিকে, -10 এইদিকে, এর উপর লব্ধি বলটা 0, অর্থাৎ নেট বল 0, ওই জন্য গতিশীল হলো না। যদি 10-এর থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে দিই তখন কি হবে, দেখলাম বস্তুটা গতিশীল হয়ে গেল। অর্থাৎ 10 এই নিউটন, এই যে 10 পর্যন্ত ঘর্ষণ বল বিপরীত অভিমুখে ক্রিয়া করছে, 10-এর পর যদি হয় তাহলে এই ঘর্ষণ বলটা তখন কনস্ট্যান্টই রয়ে গেল, আর হয় না। তাহলে সর্বোচ্চ কত নিউটন বল পর্যন্ত বস্তুটা স্থির অবস্থায় ছিল না 10 নিউটন। এই সর্বোচ্চ 10 নিউটন বলটাকে বলা হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশন। মানে সর্বোচ্চ যে পর্যন্ত বল প্রয়োগ করা সত্ত্বেও, সর্বোচ্চ বাহ্যিক যে বল প্রয়োগ করা সত্ত্বেও একটা স্থিতিশীল বস্তুকে ঠিক গতিশীল করা যায়নি, তাহলে স্থির ঘর্ষণের সেই সর্বোচ্চ মানটাকে বলা হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। তাহলে স্থির ঘর্ষণ কাকে বলে, বলছে স্থির অবস্থায় থাকাকালীন কোনো বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে, অর্থাৎ একটা বস্তুকে কত বল প্রয়োগ করছিলাম 2 দিচ্ছিলাম, ব্যাকে 2 আসছিল, 2 নিউটন বল প্রয়োগ করছি, বস্তু গতিশীল হয়নি। 3 প্রয়োগ করলাম, গতিশীল হয়নি। স্থির 4 প্রয়োগ করলাম, গতিশীল হয়নি। তাহলে এই 3, 4, 5, 6 এগুলো তো আমি বস্তুর উপর প্রয়োগ করছি এত নিউটন বল, কিন্তু বস্তু গতিশীল করা যায়নি। তার মানে কি, বস্তুটা স্থির অবস্থায় ছিল, তার মানে স্থির অবস্থায় থাকাকালীন বস্তুর মধ্যে একটা বল কাজ করে, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল, যে আমার গতির বিরুদ্ধে কাজ করে। মানে আমি যেদিকে বল প্রয়োগ করছি ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে, সেইটাকে বলছে। তাহলে স্থির অবস্থায় থাকাকালীন কোনো বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণটাকে বলছে আমাদের স্থির ঘর্ষণ, ইংলিশে যেটাকে বলছে স্ট্যাটিক ফ্রিকশন। এই স্থির ঘর্ষণটা কি বলছে, স্বনিয়ন্ত্রক বল বা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলা হয়। কেন বলা হয়, মনে করো তুমি এখানে 1 নিউটন বল প্রয়োগ করলে, 1 নিউটন ঘর্ষণ বল কত না আমার বিপরীতে 1 নিউটন প্রয়োগ করলো, তাহলে আমি যদি +1 নিউটন দিই ঘর্ষণ বল আমার বিপরীতে -1 বল দেবে। আমি যদি এখানে +2 দিই তাহলে ঘর্ষণ বলটাও তখন কী হলো +2, এইভাবে চলতে থাকে। +3 দিলে ঘর্ষণ বল +3, অর্থাৎ আমি যেটা দিচ্ছি ঘর্ষণ বল নিজে নিজে চেঞ্জ হচ্ছে এবং সেই পরিমাণ বলই দিচ্ছে আমার বিপরীতে। আমি যখন 1 দিচ্ছি ও ঘর্ষণ বলটা 1 দিচ্ছে, আমি 2 দিলে আমার বিপরীতে ঘর্ষণ বল 2 দিচ্ছে, আমি 3 দিলে ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল নিজে নিজে করছে, আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি ঘর্ষণ বল ঠিক আমার বিপরীতে সেই পরিমাণ বল প্রয়োগ করছে। এই যে ঘর্ষণ বলটা নিজে নিজে পরিবর্তন করছে, এই জন্য ঘর্ষণ স্থির ঘর্ষণটাকে কী বলা হচ্ছে, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার যেবার যাব সেটা আছে, দেখো যে একটু আগে যেটা বলছিলাম, এই 10 নিউটন বল পর্যন্ত বস্তুটা স্থির অবস্থায় ছিল, তারপরে সামান্য পরিমাণ বাড়ালেই সঙ্গে সঙ্গে বস্তুটা গতিশীল হলো। এই যে সর্বোচ্চ যে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটাকে গতিশীল করা গেল না, সেই বলটা কি বলছে আমাদের লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের পরে যখন হয়, মনে করে 11 নিউটন বল প্রয়োগ করলাম, তখন বস্তুটা কী হলো গতিশীল হয়ে গেল। 11 নিউটন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বস্তুটা গতিশীল হয়েছে। তাহলে যখন কোনো গতিশীল বস্তু থাকে, মানে কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে, তখন কি তার মধ্যে ঘর্ষণ বল কাজ করে না? অবশ্যই করে। তাহলে একটা সাইকেলকে প্যাটেল করে আমি যদি ছেড়ে দিই, তাহলে সাইকেলটা গতিশীল হয়ে গেছে। তাহলে প্যাটেল করে যদি প্যাটেল করা বন্ধ করে দিই, সাইকেলটা কিছুটা যেতে যেতে আস্তে আস্তে কী হবে, থেমে যাবে। থেমে যাচ্ছে কেন না, তার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করছে। সেই ঘর্ষণ বলটা কী করছে, সাইকেল যেদিকে গতিশীল তার বিপরীতে কাজ করছে, যার ফলে ঘর্ষণ বলটার জন্য কী হচ্ছে না, আমাদের সাইকেলের গতিবেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে চলাকালীন অর্থাৎ বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটাকে বলছে চলঘর্ষণ। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। একটা জিনিস মনে রাখবে এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে চলঘর্ষণের মান স্থির ঘর্ষণের থেকে কম হয়। বিষয়টা ক্লিয়ার? আর স্থির ঘর্ষণটাকে বলছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এই দুটো এমসিকিউ একটু মনে রাখার দরকার আছে, ঠিক আছে? এরপর যেটা আসবো সেটা হচ্ছে ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে। আচ্ছা, এবার একটু জেনে নাও যে ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এটা একটু জেনে নেবে। দেখো একটা জিনিস, এটা একটা তল, মনে করো এটা ভূপৃষ্ঠ, তাহলে এই তলের উপর একটা বস্তুকে রেখে দিয়েছো। তাহলে বস্তুটা মনে করো এম ভরে একটা বস্তু, তাহলে এম ভরের যদি বস্তু হয় তাহলে বস্তুর ওজনটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে, সোজা নিচের দিকে কাজ করবে। বস্তুর ওজন হচ্ছে mg। আমরা জানি ওজন মানে কি, অ্যাট্রাকটিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি দ্যাট ইজ কল্ড ওয়েট অফ বডি। তাহলে একটা বস্তু, পৃথিবী কী করছে না, ভূপৃষ্ঠের উপর একটা বস্তু আছে, তাকে সেন্টার দিকে টানছে। এম ভরে বস্তু যদি হয়, পৃথিবী যে বলে টানে তার সেন্টার দিকে, সেই আকর্ষণ বলটাকে বলছে ওই বস্তুর ওজন। তাহলে আমাকে পৃথিবী যে বলে টানছে সেটা হচ্ছে আমার ওজন, তোমাকে যে বলে টানছে সেটা তোমার ওজন।
বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। তাহলে ওজন হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি, প্রতিটা বস্তুকে পৃথিবী তার সেন্টার দিকে টানছে, এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা হচ্ছে ওই বস্তুর ওজন। তাহলে একটা ওজন, যে ওজনকে আমরা ইংলিশে বলি ওয়েট, প্রথম অক্ষরটা ডাব্লিউ, ওই জন্য ওজন সমান কত, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, মানে এম ইন্টু জি, যেখানে এমটা হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এইটা মনে করো একটা বস্তু, এটা একটা ভূপৃষ্ঠের উপর রাখা আছে, তাহলে বস্তু এম ভরের যদি হয় তাহলে বস্তুর ওজন কোন দিকে কাজ করবে না, ওজন সবসময় পৃথিবীর সেন্টার দিকে ক্রিয়া করে, তাহলে নিচের দিকে একটা বল কাজ করছে। নিউটনের থার্ড ল কী বলছে, টু দি এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে নিচের দিকে যদি একটা বল কাজ করে তাহলে এর প্রতিক্রিয়া বল কোনটা, উপর দিকে কাজ করবে নিশ্চয়ই। তাহলে এই প্রতিক্রিয়া বলটা এটা উপর দিকে কাজ করলো, এই বলটা কোন দিকে কাজ করছে, বলছে তলটার সঙ্গে লম্ব, কার সঙ্গে, তলের সঙ্গে লম্ব বরাবর। এই যে তলের সঙ্গে লম্ব যে বরাবর যে বল, সেই বলটাকে হচ্ছে লম্ব বল, ইংলিশে বলা হচ্ছে নর্মাল ফোর্স। কারণ লম্ব রেখাটাকে আমরা বলি নর্মাল লাইন, ওই জন্য এন দিয়ে ডিনোট করি। এই লম্ব বল মানে নর্মাল ফোর্স, এই জন্য এন দিয়ে ডিনোট করা হয়, এটাকে হচ্ছে রিয়াকশন ফোর্স। বিষয়টা ক্লিয়ার। তাহলে ওজন নিচে দিকে ক্রিয়াশীল, তাহলে বিপরীতমুখী একটা বল কাজ করবে যেটা প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল, এই লম্ব প্রতিক্রিয়া বল উপর দিকে কাজ করছে, তাহলে উপর দিকে ক্রিয়াশীল বল এটা হচ্ছে লম্ব বল। লম্ব বল মানে কি, তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল বলকে বলা হচ্ছে লম্ব বল। মনে রাখবে লম্ব বল সবসময় তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল বল, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এই বস্তুটাকে আমি একটা বল প্রয়োগ করছি, এই দিকে এ বল প্রয়োগ করেছি, তাহলে বস্তুটাকে আমি কী করছি, গতিশীল করার চেষ্টা করছি। আর বস্তুটাকে যখনই গতিশীল করবো তখনই কী হবে না, বস্তুর তল এবং ভূপৃষ্ঠ এই যে তল, এই তলের মধ্যে একটা কী হবে, আমাদের ঘর্ষণ বল কাজ করবে। এই ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, দুটো তলের স্পর্শক বরাবর এবং তলের সমান্তরালে, মানে এই বরাবর একটা বল কাজ করবে, এটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এইটা হচ্ছে লম্ব বল, এটা হচ্ছে ঘর্ষণ বল। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এখন এন সমান কত, এন সমান এমজি, আর এফ সমান কত না, এফ সমান তুমি যে বলটা প্রয়োগ করছো এটা। এখন ঘর্ষণ কোণ কাকে বলে সেটা একটু দেখো, বলছে এইটাকে যদি আমি একটু ভালো করে আঁকি, এখান থেকে মনে করো আমি আঁকলাম, এখানটা আঁকছি, এটা মনে করো লম্ব বল যেটাকে এন দিয়ে ডিনোট করছি, আর এটা হচ্ছে ফ্রিকশান যেটাকে এফ দিয়ে ডিনোট করছি। তাহলে লম্ব বল আর ফ্রিকশান এদের লব্ধি যদি বার করি, লম্ব বল নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স যেটাকে বলে ঘর্ষণ বল, বলছে এই দুটো বল, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। আমরা জানি যে এটা যদি একটা ভেক্টর রাশি হয়, ভেক্টরের এই যে অ্যারো চিহ্নটা এটাকে বলছে হেড, কী বলা হয়, এটাকে হেড বলা হয়, HEAD, আর এটাকে বলা হয় টেল। তাহলে ভেক্টরের টেল এটাকে হেড বলা হয় অ্যারো চিহ্নটা। এখন একটা জিনিস দেখো, যে একটা বিন্দুতে যদি দুটো টেল মিলিত হয়, কি বললাম, একটা বিন্দুতে যদি দুটো টেল মিলিত হয়, অথবা একটা বিন্দুতে যদি দুটো হেড মিলিত হয়, তাহলে ওদের লব্ধি বার করতে গেলে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের দুটো সূত্র আমরা ব্যবহার করছিলাম, ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কোথায় ইউজ হয়, ত্রিভুজ সূত্র কোথায় ইউজ হয়, বলছে দুটো ভেক্টরের টেল একসঙ্গে যেখানে মিলিত হয়, আর দুটো ভেক্টরের হেড যদি একটা বিন্দুতে মিলিত হয়, তখন যে সূত্রটা কাজে লাগাবো তাদের লব্ধি বার করতে গেলে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। আর একটা ভেক্টরের হেড, একটা ভেক্টরের টেল, এই দুটো যদি কোথাও মিলিত হয়, তখন ওদের লব্ধি বার করতে গেলে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তাহলে এখানে কি হয়েছে দেখো, এই ভেক্টরের টেল, এই ভেক্টরের টেল, দুটো টেল একসঙ্গে কী হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে এদের লব্ধি বার করতে গেলে কী বার করবো না, এদের লব্ধি বার করতে গেলে সামান্তরিক সূত্রের কাজে লাগবো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। দেখো তাহলে এদের লব্ধি মানে কি, তাহলে নর্মাল ফোর্স আর ফ্রিকশন মানে ঘর্ষণ বল, এদের লব্ধি মানে কোনটা, এটা মনে কর এই লব্ধিটাকে আমরা ধরছি কিউ। এই লব্ধিটা নর্মাল লাইনের সঙ্গে মানে অভিলম্ব সঙ্গে বা লম্ব বলের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণটা মনে করে ল্যামডা ধরলাম। তাহলে এই যে ল্যামডাটা তৈরি হলো, এই ল্যামডাই হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। কাকে বলে ডেফিনেশনে আসছি, সংস্পর্শে থাকা দুটো তলের মধ্যে, তাহলে সংস্পর্শে থাকা মানে বস্তু এবং ভূপৃষ্ঠ পরস্পর সংস্পর্শে আছে, দুটো তল, বস্তুর তল আর ভূপৃষ্ঠ সংস্পর্শে আছে। তাহলে সংস্পর্শে থাকা দুটো তলের মধ্যে ঘর্ষণ বল মানে কোনটা, এটা, আর লম্ব বল এদের লব্ধি, তাহলে ঘর্ষণ বল আর লম্ব বল, তাহলে সংস্পর্শে থাকা দুটো বস্তুর মধ্যে বা সংস্পর্শে থাকা দুটো তলের মধ্যে লম্ব বল এবং ঘর্ষণ বল এদের লব্ধি, লম্ব বলের সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বলেছে ঘর্ষণ কোণ। ভালো করে আরেকবার যাক, দেখো সংস্পর্শে থাকা এইটা বস্তু, এটা ভূপৃষ্ঠ,
বস্তুর তল ভূপৃষ্ঠের তল সংস্পর্শে আছে, ঠিক আছে। তাহলে সংস্পর্শে থাকা দুটো তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল ও লম্ব বল, সীমাস্থ ঘর্ষণ বল কোনটা? এটা। লম্ব বল কোনটা? এটা। তাহলে সংস্পর্শে থাকা দুটো তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব বলের লব্ধি, এই লব্ধিটা লম্ব বলের সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণটাকে বলেছি ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এই কোণটা যদি ল্যামডা হয় তাহলে একটু দেখো এইটা যদি কিউ হয় তাহলে ভেক্টরের যে আমাদের সংযোজক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কী পাবো? এই দিকটা যার সঙ্গে থিটা হয় সেই দিকে কি হয়? কস থিটা। তাহলে এর সঙ্গে ল্যামডা আছে, মানে এই দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে কিউ কস ল্যামডা। আর এই দিকে যে বলটা কাজ করবে যার সঙ্গে অ্যাঙ্গেলটা নেই, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে সেই দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে ওই লব্ধিটার কস ল্যামডা। আর এই দিকে কাজ করবে সেটা কত? না কিউ সাইন ল্যামডা। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এরপর একটু ক্যালকুলেশনটা করি। তাহলে দেখো উপর দিকে যে বলটা কাজ করছে সেটা কত? না এন। এর মান কত পেলাম? না কিউ কস ল্যামডা। আচ্ছা, এই দিকে যে ফ্রিকশন ঘর্ষণ বলটা কাজ করছে, সীমাস্থ ঘর্ষণ বল, যেটাকে এফ দিয়ে ডিনোট করছে, এফ সমান কত? না এফ সমান কিউ সাইন ল্যামডা। আচ্ছা, ঘর্ষণের যে দ্বিতীয় সূত্র, সেই ঘর্ষণের দ্বিতীয় সূত্রটা কি বলেছে একবার বুঝে নাও। যে ঘর্ষণ বল বস্তুর উপর ক্রিয়াশীল লম্ব বলের সমানুপাতিক। এটা হচ্ছে ঘর্ষণ বলের দ্বিতীয় সূত্রের মূল বিষয়টা। যে দ্বিতীয় সূত্রটা কী বলছে? ঘর্ষণ প্রথম সূত্রটা কি? না ঘর্ষণের তিনটে সূত্র ছিল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট লটা কী ছিল? বলছে ঘর্ষণ বল সবসময় দুটো তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বল দুটো তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। আর স্পর্শতলের সমান্তরালে অর্থাৎ স্পর্শতল বরাবর ঘর্ষণ বল কাজ করে। এটা হচ্ছে ফার্স্ট ল, ঘর্ষণের সূত্রাবলী প্রথম সূত্র। সেকেন্ড সূত্রটা কী ছিল? বলছে ঘর্ষণ বল বস্তুর উপর ক্রিয়াশীল লম্ব বলের সমানুপাতিক। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল লম্ব বলের সমানুপাতিক ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে আমরা কী দিয়ে ডিনোট করি? এফ। লম্ব বলকে কী দিয়ে ডিনোট করি? এন। তাহলে দ্বিতীয় সূত্রটা কী বলছে? ঘর্ষণের দ্বিতীয় সূত্রটা বলছে ঘর্ষণ বল লম্ব বলের সমানুপাতিক। তাহলে ঘর্ষণ বল এফটা লম্ব বলের সমানুপাতিক, মানে এফ ভ্যারিজাস এন। তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করলে এফ সমান কত? না মিউ এন। এইটা হচ্ছে আমাদের ঘর্ষণের দ্বিতীয় সূত্র। আর ঘর্ষণের তৃতীয় সূত্রটা কী ছিল? আশা করি তোমরা বুঝতেই পারছো, জানো যে ঘর্ষণ তৃতীয় সূত্রটা হচ্ছে যে ঘর্ষণ বল দুটো বস্তুর স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। আর ওই যে ঘর্ষণ বল মানে এটা, এখানে যদি একটা বস্তু রেখে দিই তাহলে এই ঘর্ষণ বলটা এটা যখন বস্তুটাকে গতিশীল করতে যাবো তখন একটা বল কাজ করবে বিপরীতে। এই বলটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। বলছে এই ঘর্ষণ বল বস্তু যে তলটায় আছে এই তলটা বড় হোক বা কম হোক, মানে বেশি তল জুড়ে থাকুক আর কম তল জুড়ে থাকুক, বিষয়টা ক্লিয়ার? মানে বস্তুটা বড় না ছোট, এরকম বড় যদি বস্তু হয় তাহলে এই সংস্পর্শ তলটা কী হবে? অনেক বেশি থাকবে। বলছে বস্তুটা বেশি তল স্পর্শ করে আছে না কম তল স্পর্শ করে আছে, ঘর্ষণ বল এর উপর ডিপেন্ড করে না। অর্থাৎ ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল ডিপেন্ড করে না। অর্থাৎ এফটা নট ইকুয়াল এ। আর বস্তুকে তুমি কত গতিশীল করছো? 5 মিটার পার সেকেন্ড না 20 মিটার পার সেকেন্ড? 5 মিটার পার সেকেন্ড গতিশীল যদি করো তাহলে যে ঘর্ষণ বলটা কাজ করবে, যদি 20 মিটার পার সেকেন্ড গতিশীল করো তাহলে ঘর্ষণ বলটা একই থাকবে। অর্থাৎ ঘর্ষণ বল গতিবেগের উপর ডিপেন্ড করে না। মানে এফ নটিক্যাল ইকুয়াল এ, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। আর ঘর্ষণ বলটা নটিক্যাল ইকুয়াল ভেলোসিটি, এর উপর ডিপেন্ড করে না। এগুলো হচ্ছে সূত্র। তাহলে ঘর্ষণের দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এফ ভ্যারিজাস এন, যেখানে এফ সমান কত? না মিউ এন। সেটা একটু কাজে লাগবো এখানটায়। তাহলে দেখো যে ঘর্ষণ দ্বিতীয় সূত্র থেকে কী পেয়েছি? যে এফ সমান কত? না মিউ এন। এটা দ্বিতীয় সূত্র থেকে পেলাম। তাহলে মিউটা কি? না মিউটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক, এই মিউটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ। তাহলে এই ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান কত? না এফ বাই এন। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার মানগুলো বসাও। এফের পরিবর্তে কত বসাবো? এফের পরিবর্তে বসাও কিউ সাইন ল্যামডা। আর এনের পরিবর্তে কত বসাবো? কিউ কজ ল্যামডা। দেখো কিউ কিউ কাটবে, এটা সমান কত? না ট্যান ল্যামডা পেলাম। তাহলে মিউ সমান কত? না ট্যান ল্যামডা। তাহলে এখান থেকে কি পাচ্ছি? না ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ কোণের ট্যান ল্যামডা মানে ট্যানের সমানুপাতিক। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। তা ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যান, ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যান, এটা একটা এমসিকিউ পড়ে অনেক সময় যে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ড্যাশ, সেখানে ট্যান হবে।
মানে 4টা অপশন দেওয়া থাকলে মিউ সমান ট্যান ল্যামডা থাকবে, যেখানে ল্যামডা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আশা করি তোমরা ঘর্ষণ কোণ কাকে বলে এবং সেই ঘর্ষণ কোণের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক কী সেটা তোমরা বুঝতে পারলে। এরপর যেটা যাবো সেটা হচ্ছে রেস্ট, স্থিতিকোণ বা বিরামকোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার যাচ্ছে সেটা হচ্ছে স্থিতিকোণ বা বিরামকোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। একটা জিনিস দেখো, স্থিতিকোণ কাকে বলে এটা জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে তল সম্পর্কে একটু জানতে হবে। একটু আগে বলেছিলাম যে এটা যদি হয় সেটাকে হচ্ছে অনুভূমিক তল। আচ্ছা, এটার সঙ্গে যদি এটা থাকে এটাকে হচ্ছে উলম্ব তল, মানে বুঝতে পারছো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি উলম্ব তল। আর একটা আছে সেটা হচ্ছে নততল। নততল মানে কি বলছে ভূমির সঙ্গে এটা যদি ভূমি হয়, মনে করি এটা ভূমি ভূপৃষ্ঠ, এর সঙ্গে যদি একটা অ্যাঙ্গেল সার্টেন একটা ছোট্ট অ্যাঙ্গেল করে যদি থাকে একটা তল, এই তলটাকে বলছি নততল। তাহলে ভূমির সঙ্গে কোণ করে সামান্য কোণ করে, কত কোণের মানটা অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি হবে। তাহলে সামান্য কোণ করে যদি কোনো তল থাকে এই তলটাকে বলছি নততল। তাহলে অনুভূমিক তল, উলম্ব তল, নততল। আমি নততল নিয়ে কাজ করবো এখানে। মনে করো যে এই নততলের উপর একটা বস্তুকে রেখে দিয়েছি, এর উপর একটা বস্তুকে মনে করো রাখলাম। যদি রাখি, রেখে মনে করো আমি অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে বাড়াই, অর্থাৎ এই বস্তুটাকে মনে করো রেখেছি কীভাবে, এভাবে একটু অ্যাঙ্গেল করে। তাহলে দেখো সামান্য অ্যাঙ্গেল করে যদি রাখি, অ্যাঙ্গেল করে তাহলে কিন্তু পড়ে না, অ্যাঙ্গেল বাড়ালে সামান্য একটু বাড়িয়ে দিলেই পড়বে। অর্থাৎ এখানে একটা বস্তুকে রেখেছি, রেখে এই তলটাকে যদি আস্তে আস্তে বাড়াই তাহলে দেখব যে একটা সময় দেখব যে একটা এখানকার অ্যাঙ্গেলটা যত বাড়বে, এই অ্যাঙ্গেলটা যত বাড়বে তত বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে যদি এইভাবে রাখি বস্তু গতিশীল হলো না, এইভাবে রাখলে বস্তু গতিশীল হলো না, আরেকটু বাড়িয়ে দিলাম বস্তু দেখব আস্তে আস্তে গতিশীল হওয়ার ঠিক উপক্রম হলো। এই যে সর্বোচ্চ যে কোণটা পর্যন্ত বস্তুটা গতিশীল হয়নি সেই কোণটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরামকোণ। ডেফিনেশন কি বলছে একবার দেখো, স্থিতিকোণ বা বিরামকোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে, যে সর্বোচ্চ দেখো তাহলে স্থিতিকোণ বা বিরামকোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে সেটাকে দেখো, যে সর্বোচ্চ নতির জন্য নততলে রাখা কোনো বস্তু ঠিক পোড়ার উপক্রম হয়। তাহলে যে সর্বোচ্চ নতির জন্য সে সর্বোচ্চ নতি মানে কি কোণ, তাহলে নততলে রাখা তাহলে দেখো যে স্থিতিকোণ বা বিরামকোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে, যে সর্বোচ্চ নতির জন্য নততলে রাখা কোনো বস্তু ঠিক পোড়ার উপক্রম হয়, নততলে সেই নতিটাকে বলা হচ্ছে আমাদের স্থিতিকোণ বা বিরামকোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে যে সর্বোচ্চ নতির জন্য, নতি মানে কি, নতি মানে কোণ, এটা ভূপৃষ্ঠ, তাহলে এর সঙ্গে একটা তল করে একটা কোণ করে একটা বস্তু একটা তল আমি রেখেছি, মনে করি একটা সিঁড়িকে রাখা আছে, ঠিক আছে, বা একটা পাটাকে রাখা আছে, এটা এর দেয়ালের সঙ্গে একটা নত করে, এটা দেয়াল এর সঙ্গে একটা নত করে একটা পাটাকে রাখা আছে, ঠিক আছে। তাহলে রাখলাম এখানে একটা বস্তু রেখেছি, তাহলে আমি এবার কোণটায় কী করলাম, এইভাবে রাখা ছিল বস্তুটা, প্রথম এই তলে রাখা ছিল, আমি আস্তে আস্তে কোণটা বাড়াচ্ছি, তখন দেখলাম বস্তুটা পড়েনি। এখানে যখন কোণটা দেখলাম থিটা করেছি তখন দেখলাম বস্তুটা ঠিক পড়ার উপক্রম হলো, পড়লো না, কিন্তু ওই থিটার থেকে যখনই একটু বাড়িয়ে দেবো তখনই বস্তু গতিশীল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে সর্বোচ্চ যে কোণ পর্যন্ত বস্তুটা স্থিতিশীল মানে ছিল, গতিশীল হয়নি, সেই কোণটা কি বলছি আমাদের স্থিতিকোণ বা বিরামকোণ। তাহলে যে সর্বোচ্চ নতির জন্য, তাহলে সে যে সর্বোচ্চ কোণের জন্য, যে নতি মানে কি, যে ভূপৃষ্ঠের সঙ্গে যে সর্বোচ্চ কোণের জন্য নততলে রাখা মানে এই তলটাতে রাখা কোনো বস্তু ঠিক পোড়ার উপক্রম হয়, মানে সর্বোচ্চ যতটা কোণ পর্যন্ত অ্যাঙ্গেলে রাখলেও বস্তুটা ঠিক পড়বে না, পড়ার উপক্রম হবে নততলে সেই নতিটাকেও, নততল মানে কোনটা, এটা, এই নতিটা মানে কোনটা, এইটা, এই কোণটাকে বলছি আমাদের স্থিতিকোণ বা বিরামকোণ বা আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। দেখো এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি একটু দেখো। দেখো একটা জিনিস,
যে বস্তুটা এখানে মনে করা আছে, ঠিক আছে, এটা মনে করো বস্তুটা। তাহলে এই বস্তুর ভর যদি m হয় তাহলে এর যে এইদিকে কোন কি কাজ করবে না এইদিকে mg কাজ করবে। এখন দেখো যে এই যে mgটা, এই mgটাকে আমি যদি দুটো উপাংশে ভাগ করি, একটা উপাংশ এটা আর একটা উপাংশ উলম্ব উপাংশ, এই যে কোণটা পাওয়া গেল, এই যে কোণটা, এই কোণটাও থিটা, এটা থিটা হলে এটা থিটা। তাহলে এই দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে কত, দেখো এইটাই থিটা হয়, এই দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে উলম্ব বল, সেটা হচ্ছে n। আচ্ছা, এই দিকে যে বলটা কাজ করবে সেটা কত mg, তাহলে এটা হচ্ছে mg cos থিটা। এই দিকে যে বলটা কাজ করবে সেটা কত mg sin থিটা। আর এই দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে ফ্রিকশন f। আশা করি তোমরা পিকচারটা বুঝতে পারলে কী করলাম। দেখো এখানে একটা বস্তু রেখেছি, এই বস্তুর ভর যদি m হয় তাহলে বস্তুর যে ওজন mg সেটা কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে, তাহলে mg নিচের দিকে কাজ করছে। আচ্ছা, এই mg উপাংশটাকে, mg বলটাকে আমি দুটো উপাংশে ভাগ করছি, একটা হচ্ছে mg cos থিটা এই বরাবর কাজ করছে, আচ্ছা mg sin থিটা এই বরাবর কাজ করছে। mg cos থিটাটার অপোজিটে যে বলটা কাজ করছে সেটা কত না আমাদের লম্ব বল। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, n সমান কত না n সমান mg cos থিটা। আর ফ্রিকশন দেখো বস্তুটা কোন দিকে আছে না নততলের উপর রাখা আছে, বস্তুটা কিন্তু পড়েনি, পড়েনি মানে কি পড়ার ঠিক উপক্রম হচ্ছে, তার মানে কি বিপরীত দিকে একটা বল কাজ করছে, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। বস্তু যেদিকে গতিশীল থাকে তার বিপরীতে কাজ করে, তাহলে বস্তু এই দিকে গতিশীল হতে চাইছে, ঘর্ষণ বল উপর দিকে ক্রিয়া করে তাকে ধরে আছে। তাহলে যখন বস্তুটা গতিশীল হয়নি তখন নিশ্চয়ই এফটা এমজির সঙ্গে এমজি সাইন থিটার সঙ্গে সমান, তাহলে এফ সমান এমজি সাইন থিটা। তাহলে যখন বস্তুটা গতিশীল হয়নি নততলের উপর ঠিক জাস্ট আছে, তখন কি দেখা যাচ্ছে এই বলটাও যা এই বলটাও তাই, আর উপরে বলটা যা নিচে বলটাও তাই, কারণ এমজিটাকে আমি ভেঙেছি, ভেঙে এমজি সাইন কস থিটা এমজি সাইন থিটা পেয়েছি। তাহলে সেক্ষেত্রে এমজিটা ধরবো না, অর্থাৎ আমি যেটা পাবো সেটা হচ্ছে এটা যদি একটা বস্তু হয় তাহলে আলটিমেট যেটা পেলাম সেটা হচ্ছে এটা পেয়েছি। দেখো এই দিকে যে বলটা কাজ করছে সেটা কি না ফ্রিকশন এফ, এই দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এই দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে লম্ব বল n, আর নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এমজি কস থিটা, আর এই হচ্ছে থিটা, এইটা হচ্ছে আমি পেয়েছি সেটাই করছি। দেখো বস্তুটা স্থির আছে মানে কি এইদিকে বল এইদিকে বল একই সমান, আর উপরে যে বলটা কাজ করছে নিচে সেই বলটাই কাজ করছে, যার ফলে বস্তুটা স্থির আছে, গতিশীল হয়নি, সেটাই এখানে করা হলো। ঠিক আছে, তাহলে এবার একটু আমি সেকেন্ড লয়ের ফ্রিকশনটা কাজে লাগাবো। তাহলে আমি কি পেলাম n সমান mg cos থিটা আর f সমান mg sin থিটা, যেখানে থিটা হচ্ছে আমাদের স্থিতিকোণ বা বিরামকোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে আমরা সেকেন্ড লতে কি পেলাম f সমান মিউ n, তাহলে মিউ সমান কত না f বাই n, f এর পরিবর্তে মান বসাও, f সমান কত mg sin থিটা, আর n এর পরিবর্তে কি লিখতে পারি mg cos থিটা লিখতে পারি। তাহলে mg কেটে দাও, এটা সমান কত সমান ট্যান থিটা। তাহলে আলটিমেট কি পেলাম বলো তো যে মিউ সমান ট্যান থিটা, তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ মানে বিরামকোণ কার সঙ্গে সমান ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কার সঙ্গে সমান না ঘর্ষণ গুণাঙ্ক মিউটা বিরামকোণের ট্যান থিটা, মানে বিরামকোণের ট্যান। একটু আগে আমি পেয়েছি যে ঘর্ষণ বল, ঘর্ষণ একটু আগে কি পেলাম না ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণের ক্ষেত্রে কি পেয়েছি যে মিউ সমান কত না ট্যান ল্যামডা, আর বিরাম কোণের ক্ষেত্রে কি পেলাম বিরাম কোণের ক্ষেত্রে মিউ সমান কত না ট্যান থিটা পেলাম। তাহলে এই দুটো দেখো মিউ সমান ট্যান ল্যামডা, যেটা ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, আর মিউ সমান ট্যান থিটা যেখানে থিটা হচ্ছে বিরাম কোণ। তাহলে এই দুটোকে যদি আমি দেখতে পাই এটাও মিউ এটাও মিউ, তাহলে আমি লিখতে পারি যে ট্যান ল্যামডা এটা সমান ট্যান থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান ট্যান বাদ দিয়ে থিটা সমান ল্যামডা। অর্থাৎ আমাদের যে প্রমাণটা 4 নম্বরে ছিল যে দেখাও যে ঘর্ষণ কোণ এবং বিরাম কোণ পরস্পর সমান, তাহলে এইটা হচ্ছে ল্যামডা সমান থিটা, তারই হচ্ছে এটা প্রমাণ। কি করে হলো আশা করি তোমরা বুঝতে পারলে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো ভালো করে দেখে নাও।
এরপর যেটা আসবো সেটা হচ্ছে নততল বরাবর একটা গতিশীল বস্তু ত্বরণের রাশিমালা। দেখো নততল বরাবর কোনো বস্তু গতিশীল আছে মানে এক্ষেত্রে কিন্তু সীমাস্থ ঘর্ষণ বল নয়, মানে এফটা কি না চল ঘর্ষণ হয়ে গেছে। এফটা চল ঘর্ষণ মানে একটা বস্তুকে মনে করে এমন একটা অ্যাঙ্গেলে রাখা হয়েছে যে বস্তুটা ঠিক পড়ছে। এই ছবিটা দিয়ে আমি করাচ্ছি। বস্তুটা মনে করে এবার যেটা যাবো চল ঘর্ষণের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি না বস্তুটাকে একটা অ্যাঙ্গেলে রাখা ছিল, মানে একটা এই তলে রাখা ছিল, নত তলে রাখা ছিল। এখন তলটার পরিমাণটা কী হয়েছে থিটা থেকে সামান্য বাড়িয়ে দিয়েছি। যখন বাড়িয়ে দেবো তখন কী হবে বস্তুটা পড়তে থাকবে নিচের দিকে। বস্তু যখন নিচের দিকে পড়ছে তখন চিন্তা করো এটার দিকে, বস্তু নিচের দিকে পড়ছে তার মানে কি mg sin থিটা এটা গ্রেটার দ্যান এফ। এই দিকে বলটা ওর থেকে বেশি, বিষয়টা ক্লিয়ার? তবে তো বস্তু নিচের দিকে পড়বে। তাহলে এই বলটা যদি ওর থেকে বেশি হয়ে যায় তখন বস্তু কী হবে নিচের দিকে পড়তে থাকবে। তাহলে mg sin থিটা গ্রেটার দ্যান এফ যদি হয় তাহলে বস্তু নিচের দিকে নামবে। তার নিচের দিকে কত বলে নামবে সেটা দেখো। মনে করো যে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে 10 নিউটন, উপর দিকে যে বলটা কাজ করছে ঘর্ষণ বল সেটা হচ্ছে 8 নিউটন। ভালো করে বোঝো, নিচের দিকে বস্তুর ওপর যে বল কাজ করছে সেটা হচ্ছে 10 নিউটন, উপর দিকে বস্তুটাকে টেনে আছে যে বল সেটা হচ্ছে 8 নিউটন। তাহলে বস্তুটা কি হবে এক জায়গায় স্থির থাকবে? থাকবে না। কেন? নিচের দিকে পড়বে, কারণ নিচের দিকে ক্রিয়াশীল বলটা বেশি। কত বলে পড়বে বলছে 10টা কী করবে প্রথমে 8টাকে কাটাবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা বস্তুটাকে গতিশীল করতে সাহায্য করবে। তাহলে নিচের দিকে ক্রিয়াশীল বল লব্ধি বল কত হবে না 10 নিউটন মাইনাস 8 নিউটন সমান 2 নিউটন। এই বলটাতে বস্তুটার নিচের দিকে পড়বে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এখন এই 10 নিউটনটার পরিবর্তে আমি কত ধরেছি mg sin থিটা, আর এই 8 নিউটনের পরিবর্তে এফ ধরেছি। হয়েছে? তাহলে নিচে দিকে যেহেতু বস্তুটা গতিশীল আছে তাহলে আমি লিখতে পারি mg sin থিটা মাইনাস এফ। এফটা কি চলঘর্ষণ বল, এটা সমান কত না বস্তুটাকে যে বলটা নিচের দিকে নামাচ্ছে এটা সমান ক্যাপিটাল এফ, মানে এই বলটার ফলেই বস্তু নিচের দিকে নামছে। আবার একটু আগে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কী জেনেছি, নিউটন দ্বিতীয় সূত্র থেকে কি জানি এফ সমান এম এ, মনে পড়ছে? এফ সমান এম এ, যেখানে এফটা কি এফটা হচ্ছে বল আর এমটা কি বস্তুর ভর। এটা কি এটা হচ্ছে বস্তুর ত্বরণ, বস্তুটা যে ত্বরণ নিয়ে পড়ছে সেটা হচ্ছে এ। তাহলে এইটাকে একটু ক্যালকুলেশন করো। তাহলে mg sin থিটা মাইনাস এফ এটা সমান কত না এম এ লিখতে পারি আশা করি। আবার আমরা এখান থেকে একটা জিনিস দেখো যে যেটা এফ একটু আর কি পেলাম যে এফ সমান কত না মিউ এন। এটা যে ঘর্ষণ দ্বিতীয় সূত্র থেকে কী পেয়েছি এফ সমান মিউ এন। তাহলে এফ সমান যদি মিউ এন হয় মানে এফ সমান মিউ এন এটা লিখতে পারি, ব্যাস সেইটি মানটা বসাও। তাহলে mg sin থিটা মাইনাস মিউ এন সমান এম এ লিখতে পারি। এফের পরিবর্তে কী লিখছি মিউ এন, আর কিছু বলা আছে? কারণ এফ সমান মিউ এন এটা আছে আমাদের ঘর্ষণের দ্বিতীয় সূত্র থেকে পেলাম। আচ্ছা এখানটা একটু ক্যালকুলেশনটা করো যে mg sin থিটা মাইনাস মিউ এনের পরিবর্তে কী লিখতে পারি। এখন দেখো এন যেটা সেটা হচ্ছে mg cos থিটা, বিষয়টা ক্লিয়ার? যেটা এন সেটা হচ্ছে mg cos থিটা লিখতে পারি। তাহলে এনের পরিবর্তে লিখতে পারি mg cos থিটা লিখতে পারি। তাহলে এনের পরিবর্তে এটা লিখলাম, এটার পরিবর্তে এনটার পরিবর্তে এটা লিখলাম mg cos থিটা সমান কত না সমান এম এ। দেখো এখান থেকে সবগুলো থেকে এমটা কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে এ সমান কত পড়ে থাকবে এ সমান এমটা কমন নিয়ে লিখছি তাহলে পড়ে থাকবে কত এম সমান জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা থাকবে না। এখন এখান থেকে জিটা যদি কমন নেওয়া হয় তাহলে কী পাচ্ছি এ সমান কত না জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। হয়েছে? এই যে ইয়েটা পেলাম এইটা হচ্ছে আমাদের নততল বরাবর গতিশীল কোনো বস্তুর ত্বরণের রাশিমালা। অর্থাৎ নততল বরাবর কোনো বস্তু যদি গতিশীল হয় তার ত্বরণ যদি এ হয় সেই ত্বরণটা এ সমান কত না জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, যেখানে থিটাটা কি না এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে বস্তুটা কত কোণে আছে। এটা কিন্তু স্থিতিকোণ নয়, বিরামকোণ নয়,
এই থিটার মানটা বিরাম কোণের থেকে সামান্য বেশি, এটুকু মাথায় রাখো। যদি এই কোণটা স্থিতিকোণ হতো তাহলে বস্তুটা কিন্তু পড়তো না, যেহেতু বস্তু গতিশীল আছে তার মানে কি এটা বিরাম কোণের থেকে থিটার মানটা সামান্য বেশি। ঠিক আছে, তাহলে এই এ সমান কত, জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা হচ্ছে নততল বরাবর গতিশীল কোনো বস্তুর গতিবেগের ত্বরণের রাশিমালা। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি, দেখে নাও। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। আমি ফুল কনসেপ্টটা ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তোমরা যদি এই বিষয়টা দেখে রাখো তাহলে এখান থেকে এমসিকিউ যা পড়বে তোমরা পেরে যাবে, আর এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম যা যা পড়ে সেগুলোর দিকে আমি এবার অন্য একটা ভিডিওতে যাচ্ছি।